নমস্কার, কোয়ার্ক কেরিয়ার ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা 11-এ পড়ো, তোমাদের পদার্থবিদ্যার প্রথম যে চ্যাপ্টার যেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, সেটার ছায়া প্রকাশনীর বইটি থেকে এমসিকিউ। চলো শুরু করা যাক। দেখো তোমাদের প্রথম কোশ্চেন কি বলেছে যে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক। যেখানে প্রথম অপশান বলেছে কোণ, দ্বিতীয় অপশান বলেছে ঘনকোণ, অপশান সি বলেছে বৃত্তচাপ, অপশান ডি বলেছে পরিধি। এটা তোমরা সবাই জানো যে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক ঘনকোণ। তাহলে একের দাগের কোনটা হবে? একের দাগের বি, একের দাগের বি। তারপরে দেখো দুয়ের দাগের কোশ্চেন বলেছে যে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স। তাহলে কী দেওয়া আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স। যেখানে টি এর একক বলেছে সেকেন্ড এবং এক্সের একক বলেছে মিটার, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? অপশান এ বলেছে এক্স ও কিউ এর একক সমান, অপশান বি বলেছে এক্স ও পি এর একক সমান, অপশান সি বলেছে টি ও কিউ এর একক সমান, অপশান ডি বলেছে টি এবং পি এর একক সমান। দেখো তোমাদের যেটা বারবার বলি, যদি কস ফাংশন কিংবা সাইন ফাংশন কিংবা কোনো কোণানুপাত থাকে এখানে বুঝে নেবে এই যে রাশিটা এটা কী হবে? মাত্রাহীন হবে। তাহলে মাত্রাহীন কখন হবে? যখন টি এবং পি এর একক কী হবে? সমান হবে। আবার এই দুটো রাশি দেখো বিয়োগ আছে, আমরা যোগ বিয়োগ কখন করতে পারি? যখন দুটো সমজাতীয় রাশি হবে। তাহলে যে টি বাই পি এটা যে রাশি হবে, কিউ এক্স একই রাশি হবে। আবার এইটাকে মাত্রাহীন হতে গেলে টি এবং পিটাকে একই একক হতে হবে। তাহলে দেখো যে অপশান ডি আছে, দেখো যে টি ও পি এর একক সমান। তাহলে দুয়ের দাগের কোনটা হবে? অপশান ডি। এরপর তিনের দাগের কোশ্চেন দেখো বলেছে যে যদি ভি দ্রুতি, আর বলেছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং জি বলেছে অভিকর্ষজ ত্বরণ হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন? তাহলে দ্রুতি ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু তোমরা জানো এল টি ইনভার্স ডাইমেনশন অফ আর, আর মানে কি দৈর্ঘ্য, এটার মাত্রা কি হবে? এল হবে। ডাইমেনশন অফ জি অভিকর্ষ ত্বরণ, তার মানে ত্বরণের মাত্রা কি হবে? এল টি টু দি পাওয়ার -2। তোমাকে 4টা রাশিমালা দিয়েছে, তোমাকে বের করতে হবে যে কোনটা মাত্রাহীন। তাহলে প্রথম অপশান আমরা দেখি যে ভি স্কোয়ার আর বাই জি। তাহলে এটা ডাইমেনশান কি হবে? তাহলে ডাইমেনশান অফ ভি স্কোয়ার আর ডিভাইডেড বাই জি। তাহলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু এল ডিভাইডেড বাই এল টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো যেটা হচ্ছে এল এল কাটছে, তাহলে এল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা মাত্রাহীন হলো না। অপশান বি দেখো, অপশান বি কি বলেছে যে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে দেখি যে ভি স্কোয়ার বাই আর জির ডাইমেনশান কী হয়? ভি স্কোয়ার মানে কি হবে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আর এল, আর জি এর তোমরা জানো এল টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো যে উপরে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে দেখো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা কি হচ্ছে? মাত্রাহীন হয়ে যাচ্ছে। তাহলে আর দেখার দরকার নেই। তাহলে তিনের দাগের অপশান কোনটা হবে? অপশান বি হবে। আর যদি মাল্টিপুল অপশান ঠিক হয় তখন কিন্তু তোমাদের 4টা অপশান করে করে দেখতে হবে। এরপর চারের দাগের কোশ্চেন দেখো, চারের দাগের কোশ্চেন কি বলেছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই ল্যামডা সিটি মাইনাস এক্স। সমীকরণটিতে এক্স এবং ওয়াই উভয়েরই একক হলো মিটার। তাহলে এক্স এর একক ইজ ইকুয়াল টু কত? ওয়াই এর একক, এদের একক কি? মিটার একক। আচ্ছা, সবসময় যেটা বলি এখানে তোমরা মাথায় রাখবে যে কোণানুপাত থাকুক না কেন এই রাশিগুলো কি হবে? যে মাত্রাহীন হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি এবং মানে দুটোকে ভাগ করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি,
যে 2π/λ ইন্টু এক্স এর একক কি সমান বা একই বলতে পারি। তাহলে এইখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ দুটো ইকুয়েশানে বা রাশিতে 2π/λ আছে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে সিটি এর একক ইজ ইকুয়াল টু কত, যে এক্স এর একক। আবার দেখো এই দুটো রাশি কী হবে, আলাদা আলাদাভাবে এরা কি হবে, মাত্রাহীন হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিটি এর একক ইজ ইকুয়াল টু ল্যামডা এর একক। তাহলে এইখানে দেখো এক্স এর একক কার সঙ্গে সমান হচ্ছে, ল্যামডা এর এককের সঙ্গে সমান হচ্ছে। আবার দেখো এক্স এর একক কার সঙ্গে সমান, ওয়াই এর এককের সঙ্গে সমান। তোমরা জানো এই যে সাইন ফাংশনটা এটা কি হয়, যে মাত্রাহীন হয়। তাহলে ওয়াই এর একক ইজ ইকুয়াল টু কী হবে, ওয়াই এর একক ইজ ইকুয়াল টু কী হবে, এর একক হবে, এর একক। তাহলে দেখো তোমাদের অপশান 4টা বলেছে যে ল্যামডা এর একক ও এক্স এবং এর একক সমান। অপশান বি বলেছে ল্যামডা এর একক এক্স এর একক এবং সমান, কিন্তু এর একক আলাদা। অপশান সি বলেছে সি এর একক ও 2π/λ একক সমান। অপশান ডি বলেছে সিটি মাইনাস এক্স এর একক এবং 2π/λ এর একক সমান। তাহলে অপশান এ দেখো আমাদের ম্যাচ করছে, এর একক যা এক্স এর একক যা ল্যামডার একক তা। তাহলে দেখো অপশান কোনটা হবে, অপশান এ হবে। তারপর 5 দাগের কোশ্চেন বলেছে দেখো যে এফ ইজ ইকুয়াল টু 5 দাগের কোশ্চেন বলেছে যে এফ ইজ ইকুয়াল টু পিটি ইনভার্স প্লাস কিউটি। এই সমীকরণটিতে এফ এবং টি যথাক্রমে বল এবং সময়, পি এর একক নিচের কোন রাশিটি সমতুল্য। দেখো 4টা অপশান বলেছে। অপশান এ বলেছে ত্বরণ, অপশান বি বলেছে ভরবেগ এবং অপশান সি বলেছে বেগ এবং অপশান ডি বলেছে স্মরণ। দেখো তোমরা সবসময় মাথায় রাখবে যে এই দুটো যে রাশিকে যোগ করছো, যখনই তোমরা যোগ করবে কিংবা ধরো বিয়োগ করবে তখনই তোমরা করতে পারবে যখন এই দুটো রাশি সমজাতীয় রাশি হবে। যেমন ধরো তুমি দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যকে যোগ করতে পারবে, ভরের সঙ্গে তুমি ভরকে যোগ করতে পারবে, কিন্তু ভরের সঙ্গে তুমি দৈর্ঘ্যকে যোগ করতে পারো না। তাহলে এইখান থেকে দেখো আমরা এইখান থেকে কী সিদ্ধান্ত করতে পারি যে পিটি ইনভার্স এর মাত্রা ইজ ইকুয়াল টু কী হবে, কিউটি এর মাত্রা। আবার সেই মাত্রা কার সঙ্গে সমান হবে, যে এফ এর মাত্রা এফ এর সঙ্গে সমান হবে। কারণ এই দুটো যদি দৈর্ঘ্য হয়, তুমি ধরো যোগ করে দিয়েছো, তাহলে দুটো দৈর্ঘ্যকে যোগ করলে নিশ্চয়ই এটাও দৈর্ঘ্য পাবে। ওই জন্য পিটি ইনভার্সের মাত্রা যা হবে কিউটি এর মাত্রা তাই হবে, আবার এফ এর মাত্রাও তাই হবে। দেখো অপশান তোমাকে কি বের করতে বলেছে, পি এর একক নিচের কোন রাশিটির সঙ্গে সমতুল্য। তাহলে এইখানে যেহেতু এফটা তোমাকে বল বলে দিয়েছে, তাহলে ডাইমেনশন অফ পিটি ইনভার্স ইজ ইকুয়াল টু কত, যে ডাইমেনশন অফ এফ। হ্যাঁ, তাহলে এখানে ডাইমেনশন অফ পি থাকলো আর এইদিকে কি হয়ে যাবে, তাহলে ডাইমেনশন অফ এফ কি, বলের মাত্রা কি, যে এম এল টি টু দি পাওয়ার -2। আবার এদিকে টি ইনভার্স আছে, ওইদিকে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে টি। তাহলে ডাইমেনশন অফ পি ইজ ইকুয়াল টু কী হচ্ছে, যে এম এল টি ইনভার্স। তাহলে এইটা কোন রাশি, দেখো ভরবেগ, ভর ইন্টু বেগ। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান বি। তাহলে 5 দাগে অপশান বি। এরপর 6 দাগ দেখো যে বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য। অপশান এ বলেছে প্রবাহ মাত্রা, অপশান বি বলেছে বল, অপশান সি বলেছে তড়িৎচালক বল, অপশান ডি বলেছে শক্তি। দেখো বিভব তোমরা জানো যে তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়, এটা সহজ ছিল, যে 6 দাগের অপশান সি হবে। 7 দাগ দেখো, 7 দাগ কি বলেছে, একটি গ্যাসের অবস্থার সমীকরণ হলো পি প্লাস এ বাই ভি কিউব ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিটি, যেখানে পি ভি টি চাপ আয়তন এবং উষ্ণতা এ বি সি ধ্রুবক এ এবং বি এর মাত্রা বের করতে বলেছে। আচ্ছা এটা করে দেওয়া আছে, তাহলে করার দরকার নেই। এর পরেরটা দেখো 8টা দেখো যে NH বাই 2π QB রাশিটিতে n একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, H বলেছে প্লাঙ্কের ধ্রুবক, Q আধান এবং B চৌম্বক ক্ষেত্র সূচিত করে, তাহলে রাশিটির মাত্রা ক্ষেত্রফলের সঙ্গে সমান, দৈর্ঘ্যের সঙ্গে সমান, দ্রুতির সঙ্গে সমান, ত্বরণের সঙ্গে সমান তোমাকে বের করতে হবে।
তাহলে আমাদের বের করতে হবে ডাইমেনশন অফ NH বাই 2 ইন্টু QB, এটার মাত্রা বের করতে হবে। আচ্ছা, এইখানে এইচটা বলেছে দেখো প্লাঙ্কের ধ্রুবক, এনটা বলেছে অখণ্ড একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এই রাশিটার পুরোপুরি তোমাকে ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তোমরা বোরের কোয়ান্টাম শর্ত পড়েছো কিংবা পরে পড়বে, যেটা হচ্ছে যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে আবর্তন করবে তখন কিন্তু যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না, সেই কক্ষপথগুলোতেই আবর্তন করবে যেই কক্ষপথগুলোতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কী হবে h/2 রাশির সরল গুণিতক। আর কৌণিক ভরবেগের ইকুয়েশান কি, যে mvr, এমটা কি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, আরটা হচ্ছে বৃত্তপথের যে ব্যাসার্ধ, মানে যে বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ। তাহলে mvr ইজ ইকুয়াল টু কী হবে, যে nh/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে nh/2 এর মাত্রা ইজ ইকুয়াল টু কী হবে, mvr এর মাত্রা। আর mvr এর মাত্রা কি, এম ভি কি এল টি ইনভার্স ইন্টু এল, দেখো আর আছে, তাহলে এল স্কোয়ার ইন্টু টি ইনভার্স, এটা হচ্ছে NH/2। আর দেখো এখানে একটা কিউবি আছে। এই রাশিটা কোথা থেকে পাবে, তোমরা যখন 12-এ পড়বে, এটা 12-এ আছে, যখন একটা ম্যাগনেটিক ফিল্ড যখন থাকবে, ধরো এরকমভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড বি আছে, তুমি এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এই ডিরেকশানে, মানে ধরো লম্ব দিকে, ধরো এই দিকে একটা ইলেকট্রন ধরো ঢুকছে, কি ধরো আধান সম্পন্ন কণা ঢুকছে, তার আধান ধরো কিউ, ধরো ভি গতিবেগে ঢুকছে। তখন দেখা গেছে যে এই আধানের উপর এই চৌম্বক ক্ষেত্র থাকার দরুন একটা বল কাজ করবে, হ্যাঁ, এবং সেই বলটার ভ্যালু কত হয়, যে QVB ইজ ইকুয়াল টু, আর যখন এটা লম্বভাবে প্রবেশ করবে তখন কী হবে, একটা বৃত্তাকার পথে আবর্তন করবে, এরকম বৃত্তাকার পথে কি হবে, ইলেকট্রনটা বা আধানটা আবর্তন করবে। আর বৃত্তপথে আবর্তন করার জন্য সর্বদা যে একটা অভিকেন্দ্র বল দরকার, এই অভিকেন্দ্র বলের ভ্যালু কত হয়, যে mv²/r। একটু জটিল লাগতে পারে, কারণ এই কনসেপ্টগুলো তোমরা পরপর যখন পড়বে 12-এ উঠবে তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের নিড লেভেল কিংবা ধরো যেই মেন এই সবকে উদ্দেশ্য করে দেওয়া আছে। তাহলে যেই মেন নিট কখন দেবে তোমরা, এইচএসের পর। তাহলে এই জন্য পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার পর তোমরা এইগুলো খুব সহজেই বুঝতে পেরে যাবে। তাহলে QVB ইজ ইকুয়াল টু কী হচ্ছে, mv²/r। এইখান থেকে দেখো যে QB ইজ ইকুয়াল টু কী হচ্ছে, mv/r। তাহলে আমরা QB ইজ ইকুয়াল টু কী পেলাম, যে mv/r পেলাম। তাহলে এখানে বসে দিই, mv/r এর ডাইমেনশান কী হবে, যে ডাইমেনশান অফ, এখানে QB বের করে নেই, ডাইমেনশান অফ QB ইজ ইকুয়াল টু কত হচ্ছে, m এর m, v এর এটা ডিভাইডেড বাই l, তাহলে ml টি ইনভার্স। আচ্ছা, এলটা থাকবে না, তাহলে m টি ইনভার্স এইখানে বসিয়ে দাও। তাহলে আমরা দেখো NH/2 এর এখানে মাত্রা পেয়েছি, তাহলে ml² টি ইনভার্স। QB এর মাত্রা এইখানে আমরা পেয়েছি যে m টি ইনভার্স, দেখো উপরে m কাটলো, টি ইনভার্স কাটলো, তাহলে দেখো L² পড়ে থাকলো। তাহলে NH/2 QB এটা আমরা মাত্রা কি পেলাম, যে L² পেলাম। তোমাকে অপশানগুলো কি বলেছে দেখো, অপশান এতে বলেছে ক্ষেত্রফল, বি বলেছে দৈর্ঘ্যের সঙ্গে সমান, অপশান সি বলেছে দ্রুতির সঙ্গে, ডি বলেছে ত্বরণ। তাহলে L² কার সঙ্গে সমান, ক্ষেত্রফল। তাহলে 8-এরটা কোন অপশান ঠিক হবে, 8-এরটা অপশান এ হবে। আচ্ছা, এরপর 9-এর দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে নিচে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি। আচ্ছা, 4টা তোমাকে মাত্রা দেওয়া আছে, তোমাকে বলতে হবে বিভব প্রভেদের মাত্রা কোনটা। আচ্ছা, আমরা W ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ পড়েছি, যে কার্য ইজ ইকুয়াল টু কিংবা শক্তি ইজ ইকুয়াল টু বিভব প্রভেদ ইন্টু আধান। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ W ডিভাইডেড বাই ডাইমেনশন অফ কিউ। তাহলে এখানে ভি এর ডাইমেনশন কি হবে, ডব্লিউ আমরা জানি কার্য ml² t⁻⁻², কিউ এর কি হয় I × t হয়। তাহলে এটা কি হচ্ছে, যে ml²
আই ইনভার্স টি টু দি পাওয়ার -3। তাহলে কোন অপশান মিলছে দেখো, অপশান এটা মিলে গেছে। তাহলে 9 দাগের অপশান এ। এরপর দেখো 10 দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? চাপ ইজ ইকুয়াল টু প্রতি একক আয়তনে শক্তি, চাপ ইজ ইকুয়াল টু প্রতি একক ক্ষেত্রফলে শক্তি, চাপ ইজ ইকুয়াল টু প্রতি একক দৈর্ঘ্যে বল, চাপ ইজ ইকুয়াল টু প্রতি একক আয়তনে বল। তাহলে এইগুলোকে আমরা দেখি। প্রথমটা দেখো, চাপ ইজ ইকুয়াল টু, আচ্ছা চাপের মাত্রা বের করে নেই, যে ডাইমেনশন অফ পি, চাপ সমান তোমরা কি জানো, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা কি, যে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার। তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে চাপের মাত্রা। তোমাকে বের করতে বলেছে এটা কার সঙ্গে সমান, প্রতি একক আয়তনে শক্তি। তাহলে প্রতি একক আয়তনে শক্তি যদি আমরা বের করি তাহলে নিশ্চয়ই শক্তি বাই কি হবে, আয়তন। তাহলে শক্তির ডাইমেনশন কি, যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কী হবে, এল কিউব। তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। দেখো এইটা ম্যাচ করে গেছে। তাহলে আমার অপশান আর কিছু দেখার দরকার নেই, অপশান কি হবে, অপশান এ হবে। তাহলে 10 দাগের অপশান এ। 11 দাগ কি বলেছে দেখো, যে আপেক্ষিক পরিবাহিতা এর একক কি? আচ্ছা, এই আপেক্ষিক পরিবাহিতা তোমরা কিন্তু জানো না, আমি একটু বলে দিই। যদি ধরো তুমি 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক নাও, তাহলে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য যে 1 সেন্টিমিটার। এর যে বিপরীত দুটো তল আছে, এই যে বিপরীত দুটো তল আছে, সেই দুটো তলের মধ্যে পরিবাহিতাকে বলা হবে কোনো বস্তুর কিংবা কোনো ধাতুর কিংবা কোনো পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা। বুঝতে পেরেছো? তাহলে যে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, 1 সেন্টিমিটার হবে। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের বিপরীত দুটো তলের মধ্যে যে পরিবাহিতা, তাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তোমরা পরিবাহিতা কি জানো, যে রোধের উল্টো জিনিস হয়। হ্যাঁ, তোমরা রোধের একক কি জানো, ওহম। আর ওহমের চিহ্ন কীরকম হয়, এরকম। তার উল্টোটা কি হবে, পরিবাহিতা হবে। তাহলে দেখতে কীরকম হবে, এরকম হয়ে যাবে, ইনটু কী হবে, সেন্টিমিটার ইনভার্স। তাহলে দেখো কোন অপশানটা মিলছে। দেখো এইখানে এই মো দিয়ে কিন্তু নেই, ওহম দিয়ে আছে। তাহলে এইটাকে উল্টে আমরা লিখতে পারি যে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে দেখো অপশান কোনটা হচ্ছে, অপশান বি হচ্ছে। হ্যাঁ, অপশান বি হচ্ছে। তাহলে 11 অপশান বি। এরপরে দেখো 12টা কি বলেছে, 12টা খুব সহজ বলেছে, যে যদি বল দৈর্ঘ্য এবং সময় মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। মাত্রা বিশ্লেষণ থেকে পেরে যাবে। তাহলে এখানে আমরা ধরে নেই যে ডাইমেনশন অফ এম, স্মল এম লিখি, ভরটাকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করি। তাহলে ডাইমেনশন অফ এম এটা কার কার উপর ডিপেন্ডেন্ট, যে এফ এল এবং টি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডাইমেনশন অফ, আচ্ছা এখানে তোমরা ক্যালকুলেশন করতে পারবে যে এম ভেরিজিয়াস এফ টু দি পাওয়ার এ, এম ভেরিজিয়াস কী করবে, যে এল টু দি পাওয়ার বি ধরে নেবে, আর এম ভেরিজিয়াস টি টু দি পাওয়ার সি ধরে নেবে। হ্যাঁ, তারপর কি যৌগিক ভেদে নিয়মানুসারে কি পাবে, যে এম ভেরিজিয়াস এফ টু দি পাওয়ার এ, এম ভেরিজিয়াস এফ টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। আর এইখানে সমান চিহ্ন আনতে গেলে এখানে আমি এরকমভাবে লিখতে পারি, আমি যদি ওই ধ্রুবকটার মান যদি 1 ধরে নিই তাহলে এম ইজ ইকুয়াল টু কী পাবো, এফ টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। তাহলে এইখানে আমরা লিখতে পারি ডাইমেনশন অফ এফ টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। তাহলে ডাইমেনশন অফ এম, এইখানে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি যে ডাইমেনশন অফ এম কী হবে, ভরের এম। আর রাইট হ্যান্ড সাইডে দেখি, রাইট হ্যান্ড সাইডে মাত্রা কত এসছে দেখি, যে ডাইমেনশন অফ এফ টু দি পাওয়ার এ ইন্টু এল টু দি পাওয়ার বি ইন্টু টি টু দি পাওয়ার সি। দেখো এফটা কি বলেছে, বল, বলের তোমরা মাত্রা জানো এম এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এ আছে। তাহলে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার -2a ইন্টু, দেখো এলটা কি বলেছে, দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য তোমরা জানো এল হয় মাত্রা, এল টু দি পাওয়ার বি, টিটা সময় বলেছে তারও মাত্রা টি হয়। তাহলে এইখানে তোমরা কি পাচ্ছ, এম টু দি পাওয়ার এ,
এল টু দি পাওয়ার এ প্লাস বি, টি টু দি পাওয়ার কী হচ্ছে -2a প্লাস সি। তাহলে এইটার সঙ্গে এইটাকে আমাদের মেলাতে হবে, কারণ কি আমরা সমমাত্রিক নীতি থেকে কী জানি যে কোনো নির্ভুল সমীকরণের বাম দিক এবং ডান দিকের মাত্রা কি হবে, সমান হবে। তাহলে এম এর মাত্রা যা হবে এই রাশিটার মাত্রা তাই হবে। দেখো এইখানে এল এবং টি নেই, এল এবং টি আনতে গেলে আমাকে কি করতে হবে, এল টু দি পাওয়ার 0 বলতে পারি, আবার টি টু দি পাওয়ার 0 বলতে পারি। তাহলে এই এম এর ঘাত এইখানে এম এর ঘাত মেলালে দেখো এ ইজ ইকুয়াল টু কী পাবে, 1 পাবে, কারণ এখানে এম এর মাথায় কত আছে, 1 আছে, এইখানে এম এর মাথায় কত আছে, এ আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1 হচ্ছে। আবার দেখো যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 0, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে বি ইজ ইকুয়াল টু -a, মানে দেখো -1 পেয়ে গেলাম। তারপর দেখো যে -2a প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0, তাহলে এইখান থেকে সি ইজ ইকুয়াল টু কত, 2a, আবার এর ভ্যালু কত আমরা আগে পেয়েছি a, তাহলে সি ইজ ইকুয়াল টু কত, 2, তাহলে সি ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু -1, এ ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে ইকুয়েশনটা কী হবে যে এম ইজ ইকুয়াল টু এফ টু দি পাওয়ার 1, হ্যাঁ, এল টু দি পাওয়ার কী হবে -1, আর টি টু দি পাওয়ার কত, 2। তাহলে অপশান কোনটা আছে দেখো, অপশান এ মিলেছে, যে দেখো এফ এল ইনভার্স টি টু দি পাওয়ার 2, তাহলে অপশান কোনটা হবে, অপশান এ হবে। মাত্রা বিশ্লেষণ থেকে এগুলো তোমরা করেছো, নিজেরাও করতে পারতে। 13টা দেখো, 13টা কি বলেছে যে টি সময় একটি বস্তুর বেগ ভি ইজ ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি, যেখানে এ বি ও সি হলো ধ্রুবক, এ বি এর মাত্রা বের করতে বলেছে। তাহলে কি বলেছে যে ভি ইজ ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি, এ টি প্লাস বি বাই টি প্লাস সি, তোমাকে এখানে বের করতে হবে এ বি এবং সি এর মাত্রা। দেখো ভালো করে, আমরা তখনই কোনো দুটো রাশিকে যোগ করতে পারি যখন ওই দুটো রাশি কী হবে, সমজাতীয় রাশি হবে। যেমন ধরো দৈর্ঘ্যের সঙ্গে তুমি দৈর্ঘ্যকে যোগ করতে পারবে, ভরকে তুমি ভরের সঙ্গে যোগ করতে পারবে, আর সময়কে তুমি সময়ের সঙ্গে যোগ করতে পারবে। তাহলে এইখানে দেখো যে টি প্লাস সি আছে, তাহলে নিশ্চয়ই যে টি এর এখানে কি বের করতে বলেছে, এখানে মাত্রা বের করতে বলেছে। তাহলে টি এর মাত্রা ইজ ইকুয়াল টু কত হবে, সি এর মাত্রা। তাহলে দেখো এখানে আমরা ডাইমেনশন অফ সি ইজ ইকুয়াল টু কী পেলাম, টি পেলাম, কারণ টি এর মাত্রা কী হবে, ক্যাপিটাল টি, এটা, তাহলে সি এর মাত্রা পেয়ে গেলাম। এরপর দেখো বাম দিকে তোমার ভি আছে, এই রাশিটাকেও নিশ্চয়ই তোমার হচ্ছে ভি এর সঙ্গে সমান হতে হবে। তাহলে ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু কী হচ্ছে, যে ডাইমেনশন অফ বি বাই টি প্লাস সি, এটা। তাহলে ডাইমেনশন অফ ভি কি, এল টি ইনভার্স, এটা। আবার দেখো টি প্লাস সি, এটার তুমি ডাইমেনশন কি পেয়েছো, টি পেয়েছো, তাহলে উপরে ডাইমেনশন অফ বি ইজ ইকুয়াল টু কী হচ্ছে, যে এল হয়ে যাচ্ছে। তাহলে ডাইমেনশন অফ বি ইজ ইকুয়াল টু কী হলো, এই টিটা এইদিকে গুণ হয়ে গেছে, তাহলে ডাইমেনশন অফ বি ইজ ইকুয়াল টু আমরা কী পেলাম, এল পেলাম। দেখো তাহলে সি এর পেয়ে গেছি, বি এর পেয়ে গেছি, তোমাকে এটার বের করতে হবে। দেখো যে এই এটির সঙ্গে এই রাশিটাকে যোগ করছো, তাহলে নিশ্চয়ই এই যে ভি এর যা মাত্রা হবে এটির মাত্রা তাই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু কত হবে, যে ডাইমেনশন অফ এ ইন্টু টি। তাহলে এইখান থেকে দেখো যে ডাইমেনশন অফ এ ইজ ইকুয়াল টু কী হবে, যে ডাইমেনশন অফ ভি কি, এল টি ইনভার্স ডিভাইডেড বাই টি। তাহলে এইখানে দেখো এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে। তাহলে ডাইমেনশন অফ এ কি পেলাম, যে এল টি টু দি পাওয়ার -2, বি এর কী পেলাম, এল পেলাম, সি এর কী পেলাম, টি পেলাম। তাহলে অপশান কোনটা আছে দেখো, অপশান সি। তাহলে 13 দাগে অপশান সি।